সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিও লেকচারে। এই ভিডিও লেকচারে আমরা আলোচনা করব ভেক্টরের ত্রিভুজ সূত্র এবং ভেক্টরের সামান্তরিক সূত্র। তো নরমালি যদি বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা যায় তাহলে আপনারা দেখবেন এই দুইটা টপিক থেকে অর্থাৎ ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র থেকে অনেকবার প্রশ্ন এসেছে সেমিস্টার ফাইনালে। তো অনেক ইম্পর্টেন্ট দুইটা টপিক, এই দুইটা টপিক এই ভিডিও লেকচারের মাধ্যমে একদম ক্লিয়ার করার চেষ্টা করব আমরা, যেন আপনারা প্রপারলি বুঝতে পারেন। তো সবার প্রথমে আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্রটা কি সেটা বোঝার চেষ্টা করি। তো এটাকে যদি একটু ফর্মালি বলি, আগে আমি মুখ দিয়ে বলে নেই, বুঝতে না পারলে কোনো সমস্যা নেই, আমরা পিছনে বোর্ডে সেটা এক্সপ্লেইন করে একদম ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো ভেক্টরের ত্রিভুজ সূত্র বলে যে কোনো ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুইটা একই জাতীয় ভেক্টরকে নির্দেশ করে তাহলে সেই ত্রিভুজের যে তৃতীয় বাহুটা থাকবে সেটা ওই দুইটা ভেক্টরের লব্ধি এবং দিক নির্দেশ করবে বিপরীত ক্রমে। সো এই কথাটা আমরা একটু চিত্রের মাধ্যমে এক্সপ্লেন করলে আরো বুঝতে অনেক বেশি সুবিধা হবে। সেম কথাটাই আমি চিত্রের মাধ্যমে উপস্থাপন করতেছি, আপনারা টোটালি এটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো খেয়াল করি, ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু, ধরলাম যে ত্রিভুজের একটা সন্নিহিত বাহু হচ্ছে এটা, একটা বাহু হচ্ছে এটা এবং তার সন্নিহিত বাহু হচ্ছে এটা, ধরে নিলাম আমরা এটা জাস্ট। তো এখন যদি এখানে একটু খেয়াল করা যায়, কি বলছিলাম সংজ্ঞাতে, এটা কিন্তু একটা ত্রিভুজ আঁকাবো, আমি এখনো আঁকাইনি, শুধুমাত্র দুইটা সন্নিহিত বাহু এখন পর্যন্ত আঁকাইছি। তো এই দুইটা সন্নিহিত বাহু যদি একই ক্রমে মানে কি, এই দিক থেকে এই পাশে দেন এখান থেকে এই পাশে, মানে একই দিক দিয়ে এইভাবে আমরা যাচ্ছি, ঠিক আছে, এই পাশ থেকে এদিকে যাচ্ছি, এমনটা না যে একটা এদিক থেকে আসতেছে একটা এদিক থেকে আসতেছে, একই বরাবর এভাবে আমরা যাচ্ছি। তো একই ক্রমে যদি দুইটা একই জাতীয় ভেক্টর নির্দেশ করে, একই জাতীয় ভেক্টর বলতে আমি এখানে ধরে নিলাম যে এটা হচ্ছে আমার এ ভেক্টর নির্দেশ করলো, এটা হচ্ছে আমার বি ভেক্টর নির্দেশ করলো, তাহলে কি দাঁড়ালো, একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু যদি একই ক্রমে, ঠিক আছে, একই ক্রমে দুইটা একই জাতীয় ভেক্টর নির্দেশ করে তাহলে ওই ত্রিভুজের যে তৃতীয় বাহুটা হবে, মানে এই পাশে যে এখন বাহুটা আঁকাবো সেটা বিপরীত ক্রমে ওই দুইটা ভেক্টরের লব্ধির মান আর দিক প্রকাশ করবে। বিপরীত ক্রমে বলতে তার মানে যেহেতু এই পাশ থেকে এই পাশে গেছি তাহলে উপর থেকে নিচে আসবো না, বিপরীত ক্রমে যেহেতু বলছে, এইভাবে গেলে তো একই ক্রমে হয়ে যাইতো, আমরা বিপরীত ক্রমে এদিক থেকে এদিকে যাব। তাহলে কি দাঁড়ালো, বলা হচ্ছে যে এটা এই যে নতুন যে ভেক্টরটা হইলো সেটা ওই দুইটা ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে বিপরীত ক্রমে। তো এটার নাম দিলাম হচ্ছে আমরা আর ভেক্টর। তাহলে আর ভেক্টর কি, লব্ধি কার, এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি হচ্ছে আর ভেক্টর। সো এই যে কথাটা এটাই বলা হয়েছে ভেক্টরের ত্রিভুজ সূত্রতে। সো আশা করি এক্সপ্লেনেশনটা বুঝতে পারছেন। আমরা আরেকটু ভালোভাবে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এখন আবারও এখানে একটা ত্রিভুজ, ওকে, এটা একটা ত্রিভুজ, যে ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু এই এ আর বি, এই দুইটা সন্নিহিত বাহু যদি একই ক্রমে থাকে, মানে একই ক্রমে থাকে এবং এই দুইটা বাহু যদি দুইটা ভেক্টরকে নির্দেশ করে, একটা এ ভেক্টর নির্দেশ করছে একটা বি ভেক্টরকে নির্দেশ করছে, তাহলে তার যে তৃতীয় বাহুটা হবে সেটা বিপরীত ক্রমে ওই দুইটা ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করে। লব্ধির মান বলতে ব্যাপারটা যদি বুঝি যে এ ভেক্টর আমাদের এখানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, লব্ধি বলতে আমি যোগকে বোঝাচ্ছি, এই দুইটা ভেক্টরকে যোগ করলে তা আমাদের এই আর ভেক্টরের সমান হবে। এটাই হচ্ছে ত্রিভুজ সূত্র ভেক্টরের। ওকে, সো এখানে আর একটা কথা উল্লেখ করতেই পারি আমরা যে আমাদের যে লব্ধি ভেক্টরটা আমরা পাচ্ছি সেই লব্ধি ভেক্টরের দিকটা তাহলে কোন দিকে, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে, মানে এখান থেকে এটা কি প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় যে ভেক্টরটা আছে বি ভেক্টর তার শীর্ষবিন্দুর দিকে, এটা হবে আমাদের লব্ধি ভেক্টরের
দিক। তো এই কথাগুলো আমাদেরকে একটু বর্ণনা করে লিখতে হবে। তো কথাগুলোর মধ্যে 3টা পয়েন্ট অবশ্যই থাকতে হবে। 3টা পয়েন্ট কি কি? অবশ্যই একটা ত্রিভুজের 2টা সন্নিহিত বাহু একই ক্রমে যদি 2টা আলাদা আলাদা বা একই জাতীয় ভেক্টরকে নির্দেশ করে। একটা ত্রিভুজের 2টা সন্নিহিত বাহু যদি 2টা একই জাতীয় ভেক্টরকে নির্দেশ করে এবং একই ক্রমে থাকে, এই কথাটা উল্লেখ করতে হবে। তাহলে তার যে লব্ধি হবে, অর্থাৎ ওই ত্রিভুজের যে তৃতীয় বাহু হবে, সেটা ওই 2টা ভেক্টরের লব্ধি হবে এবং তার দিক কি হবে? প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। এই কথাগুলো আপনার বিবরণে থাকতে হবে উল্লেখ করা। তাহলে অবশ্যই আপনি এই ত্রিভুজ সূত্রটা পূর্ণাঙ্গভাবে বিবরণ করতে পারবেন। তো আশা করি কনসেপ্টটা বুঝতে পারছেন, আপনারা সুন্দরভাবে এটা লিখে নিতে পারবেন। তো ত্রিভুজ সূত্রটা খুবই ইজি। এটা এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই দেখাতে হবে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর, তাহলেই এনাফ। অ্যান্ড ভেক্টরের সামান্তরিক সূত্রটা যদি আমরা বোঝার চেষ্টা করি, সেটা আমাদেরকে অনেক এক্সপ্লেইন করে প্রতিপাদন করতে হবে। সো সেটাও এখন বোঝার চেষ্টা করি আমরা। ভেক্টরের সামান্তরিক সূত্র। তো ভেক্টরের সামান্তরিক সূত্র বোঝার জন্য এটা কখন ইউজ হয় আগে বুঝে নিই, তারপরে আমরা ভেক্টরের সামান্তরিক সূত্র বুঝতেছি। ত্রিভুজ সূত্রতে আমরা দেখলাম, একটু আগে খেয়াল করলাম যে একটা ভেক্টর এদিকে গেল, একই ক্রমে এই শীর্ষবিন্দু থেকে শুরু করে আরেকটা ভেক্টর এদিকে গেল, ঠিক আছে না? এখানে কিন্তু একই ক্রম নিয়ন্ত্রণ করছে। কিন্তু ব্যাপারটা যদি এরকম না হয়, এইরকমটা হয় যে একটা বিন্দু থেকে যদি 2টা ভেক্টর বের হইলো, ধরলাম এটা একটা ভেক্টর, আর এখান থেকেই ধরে নিলাম যে আরেকটা ভেক্টর আমাদের এই জায়গা থেকে ধরলাম আরেকটা ভেক্টর এইদিকে ক্রিয়া করলো। একই বিন্দু থেকে কয়টা ভেক্টর ক্রিয়া করলো? এবার 2টা ভেক্টর, একটা এইদিকে আর একটা উপরের দিকে, রাইট? তো এইরকম যদি ঘটনা ঘটে তখন আসলে সামান্তরিক সূত্রটা ইউজ হয়। সেটা কিভাবে একটু বোঝার চেষ্টা করি। কখন সামান্তরিক সূত্র ইউজ হবে? যদি একই বিন্দু থেকে 2টা ভেক্টর 2 দিকে ক্রিয়া করে তখন, রাইট? এখন আমরা একটা কাজ করি, এই জিনিসটাকে ভালোভাবে বোঝার জন্য আমরা একটা কাজ করি, এটাকে বর্ধিত করে একটা সামান্তরিক তৈরি করব। ওকে ফাইন, আসি। ধরলাম যে এটাকে এই পর্যন্ত নিয়ে যাই, তারপরে এখান থেকে এখানে নিয়ে আসি। তাহলে এটা কিসের মতো হচ্ছে? একটা সামান্তরিকের মতো হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, এখন আমি নাম দিলাম, ধরে নিলাম যে এটা হচ্ছে আমার পি ভেক্টর। নাম দিলাম ইচ্ছা মতো, আপনি এ দিতে পারেন, এক্স দিতে পারেন, এনিথিং। এই ভেক্টরটার নাম দিলাম এ ভেক্টর, যেটা এই বিন্দু থেকে প্রথম ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর, সরি। আর এই পাশে যেটা গেছে এটাকে আমি ধরে নিলাম কিউ ভেক্টর। ওকে, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। এখন এখানে আমরা আরো কিছু কাজ করব আমাদের সুবিধার্থে, এবং এখানে বলে দিলাম, উল্লেখ করে দিচ্ছি যে এই যে কোণটা হচ্ছে এই 2টা ভেক্টরের মধ্যবর্তী কোণ ধরে নিলাম আলফা। মানে পি ভেক্টর আর কিউ ভেক্টর একই বিন্দু থেকে কিন্তু বের হয়েছে, রাইট? এবং এই 2টা ভেক্টর যে কোণ করে বের হলো সেই কোণটা কত দিলাম? আলফা। এই পর্যন্ত তো বুঝতে পারছি, জাস্ট আমরা চিত্রটা আঁকার নিয়মটা বুঝি আগে। এখন যদি একটা কাজ করা যায়, আমরা এখানে অতিরিক্ত কিছু কাজ করি, সেটা হচ্ছে এইখান থেকে এই কোণটা আমরা যোগ করে দিলাম। ওকে, তারপরে একইভাবে আমরা আরেকটা কাজ করি, এখান থেকে এ পর্যন্ত বর্ধিত করি যেন আমরা উপর থেকে নিচে একটা লম্ব টানতে পারি। ওকে, ঠিক আছে। এগুলো কেন করলাম আমরা একটু পরে বুঝতে পারবো, আপাতত শুধুমাত্র দেখে নিই। এখন আমি সবগুলোরই নাম দিচ্ছি আমাদের সুবিধার্থে। ধরলাম এটা ও বিন্দু, এটাকে ধরে নিলাম এ বিন্দু, এটাকে ধরে নিলাম আমরা বি বিন্দু, এটাকে ধরে নিলাম পি বিন্দু, এটাকে ধরে নিলাম এন বিন্দু। ওকে, সো এই পর্যন্ত ধরে নিলাম। এবং এখানে একটা জিনিস যদি খেয়াল করি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, এই কোণটা যদি আলফা কোণ হয় তাহলে এই কোণটা কি কোণ হবে একটু চিন্তা করে দেখি তো। কারণ এটা হচ্ছে একটা সামান্তরিক, এইটা আর এই বাহুটা একই অ্যাঙ্গেলে এইভাবে বাঁকানো আছে, আর এটা তো ভূমি, রাইট? তাহলে বোঝা যাচ্ছে এখানে যে এই কোণটা যেহেতু আলফা হবে তাহলে এই কোণটাও মাস্ট বি আলফা হবে, রাইট? এটাও কত হবে? আলফাই হবে। এখন আসি, এখন একটু বোঝার চেষ্টা করি।
এই যে এত কিছু আঁকাইলাম, এই এত কিছু আঁকানোর পিছনে কারণটা কি? আসলে এখানে আমাদের অনেক কিছু করতে হবে। তো আঁকানোর প্রসেসটা আগে আমরা বুঝে নিলাম। ওকে, তো কি ঘটনাটা ঘটছিল শুরুতে আরেকটু রিমাইন্ড করি আরেকটু। সেটা হচ্ছে একটা বিন্দু থেকে, ও বিন্দু থেকে দুইটা ভেক্টর দুই দিকে চলে গেল, ক্রিয়া করলো। একটা হচ্ছে পি ভেক্টর, একটা হচ্ছে কিউ ভেক্টর, এবং এই দুইটা ভেক্টর কত ডিগ্রি কোণ করে গেল? আলফা কোণ করে গেল। আমরা আলফা দিয়ে প্রকাশ করছি কোণ দুইটা, এই দুইটা ভেক্টর আলফা কোণ করে বের হয়ে গেল। এবং এই ঘটনাটাকে আমরা বর্ধিত করে একটা সামান্তরিক বানাইলাম, একটা কর্ণ বানাইলাম, এখানে এটা বর্ধিত করে আবার লম্ব আঁকলাম। এগুলা কাজ আমরা অতিরিক্ত করলাম এবং প্রত্যেকটা বিন্দুর নাম দিলাম। এখন আসি আমরা আমাদের কাজে। আচ্ছা, পিথাগোরাসের সূত্র এটা কিন্তু আমরা সবাই হয়তোবা জানি, পড়ে আসছি। আমরা এসএসসিতেও এটা পড়ছি, ক্লাস 8এও ছিল আমাদের পিথাগোরাসের সূত্র। কি ছিল সেটা মনে আছে কি আমাদের? সেখানে বলা হয়েছিল অতিভুজের উপর বর্গ ইকুয়াল টু লম্বের উপর বর্গ প্লাস ভূমির উপর বর্গ, রাইট? এটা তো আমরা পিথাগোরাসের সূত্রতে পড়ে আসছিলাম। তো সেই জিনিসগুলো যদি আমরা আজকে এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে একটু খেয়াল করি, একটু সবাই বোঝার চেষ্টা করব বিস্তারিত। পিথাগোরাসের সূত্রানুসারে, পিথাগোরাসের সূত্রানুসারে বা পিথাগোরাসের সূত্রানুযায়ী এখানে কি আমরা কোন রকম সমবাহু ত্রিভুজ সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি কি? যদি বলি তাহলে হ্যাঁ, অবশ্যই দেখতে পাওয়ার কথা। কারণ এই জায়গাতে আমরা যদি একটু খেয়াল করি, এখানে এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, রাইট? এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, যেটা এটা একটা সমকোণ, তাই না? ওইটা একটা সমকোণ, এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এই ত্রিভুজটার জন্য যেটা আমি লাস্টে হলুদ কালার দিয়ে লিখলাম, ওই ত্রিভুজটার অতিভুজ কি? ওপি, রাইট? অতিভুজ কি? ওপি। তাহলে আমি বলতে পারি পিথাগোরাসের সূত্রানুসারে আমার অতিভুজ স্কয়ার, দ্যাটস মিন ওপি স্কয়ার ইকুয়াল কি বলা যায়? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, রাইট? যদি ভূমি স্কয়ারের কথা বলি, এটা কি? ওএন, রাইট? এটা হচ্ছে ওএন স্কয়ার প্লাস আমাদের কি পিএন স্কয়ার, লম্ব পিএন স্কয়ার। এই কথাটা আমি পিথাগোরাসের সূত্রানুসারে এই চিত্রের জন্য বলতেই পারি, রাইট? এই চিত্রের জন্য বলতে পারি। এখন কথা হচ্ছে এখানে যদি একটু খেয়াল করি আমরা আমাদের এই জায়গাতে এটাকে একটু ভাঙাবো আমরা। ওকে, তাহলে ও পি স্কয়ার এটাকে এইভাবে রাখলাম। ও এন এই দুইটা কি? ও এ আর এ এন, এই দুইটা যোগফলের সমান না? অবশ্যই। ও এ এবং এ এন এই দুইটাকে যোগ করলে কত হচ্ছে? ও এন। তাহলে এখানে আমরা লিখতে পারি আমাদের ও এন বলতে ও এ প্লাস এ এন, তাই না? এই দুইটা মিলে হয় কত আমার? ও এন। সেটার উপর কি আছে? বর্গ প্লাস পি এন স্কয়ার। এটাকে চাইলে আমরা আরো ভাঙাইতে পারি। আরো ভাঙাইতে হবে কিভাবে? এটাকে যদি এ চিন্তা করি, এটাকে যদি বি চিন্তা করি, এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি ছিল? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এটাকে যদি ভাঙাই তাহলে আমি লিখতে পারি ও এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা আমাদের কি? বি স্কয়ার। ওকে, এটাকে ভাঙাই আমি এটা নিয়ে আসলাম প্লাস পিএন স্কয়ার, যেটা আছে আমি সেটাই লিখে রাখি দিলাম। এই পর্যন্ত আশা করি বুঝতে পারছি। ও এন কে ভাঙায় ও এ প্লাস এ এন, এবং এটা একটা সূত্রের মতো হয়ে গেছে এ প্লাস বি হোল স্কয়ার। সেটাকে ভাঙায় আমরা এখানে বাকি কাজটা করে ফেললাম, যে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, দেন আমার পিএন স্কয়ার। ওকে, সো আশা করি এইটুক বুঝতে পারছি। এখন কথা হচ্ছে এইটুক বুঝে একটু রেখে দেই, হালকা একটু ব্রেক নেই। ব্রেক নিয়ে এখানে কিছু আরো এক্সট্রা কিছু কাজ করব আমরা। দেখি, একটু খেয়াল করি। এখানে এই ত্রিভুজটার কথা যদি চিন্তা করি, ছোট্ট ত্রিভুজটার কথা চিন্তা করি, তাহলে এই আলফা কোণটাকে একটু ব্যবহার করে একটা কিছু করি। দেখি, আমি যদি এখানে লিখি কস আলফা, এটা আপনারা সবাই বুঝবেন কারণ আপনারা অলরেডি
করে আসছেন হয়তো বা, এটা যদি না বুঝেও থাকেন তাও সমস্যা নাই, আমি আবার বলতেছি। কস আলফা, কস আলফা ইকুয়াল টু কি হয়, পরে আসার কথা, মনে না থাকলে মনে করি সমস্যা নাই। কস আলফা হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ নির্দেশ করে। কস আলফা ইকুয়াল টু কি হয়, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে, এই পুচ্ছি ত্রিভুজটার ক্ষেত্রে এটা যদি আমার আলফা কোণ হয় তাহলে ভূমি কোনটা, এ এন, অবশ্যই এ এন। এ এন কি, ভূমি। আর অতিভুজ কি, এ আর পি, এপি, এপি, রাইট? এপি হচ্ছে আমার কি, অতিভুজ। তাহলে এ এন ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এ এন ইজ ইকুয়াল টু লেখা যায় এপি কস আলফা। এপিটাকে এ পাশে পার করে দিলে এপি কস আলফা কি, এ এন ইজ ইকুয়াল টু এপি কস আলফা। ওকে, এখন আসি আমরা, এখন বোঝার চেষ্টা করি, আবার আমার আগের জায়গাতে চলে আসতেছি। খেয়াল করি, ও এ স্কোয়ার, ও এ স্কোয়ার এটাকে কি বলে, পি, পি ভেক্টর বলা হচ্ছে। ও এ, ও এ কি, এখানে পি ভেক্টর আমরা পূর্বে নাম দিয়ে দিছি না? তাহলে ও এ স্কোয়ারের জায়গায় আমি যদি এখানে পি স্কোয়ার লিখি তাহলে তো কারো কোনো সমস্যা থাকার কথা না, কারণ ও এর মান কত, পি, তাই না? ও এর মান কি, পি, প্লাস 2 ইন্টু ও এ লিখবো না, ও এ তো আর আমি লিখবো না, এখন ও এর বদলে কি বসাবো, আবার পি বসাবো। সো আবার পি বসাইলাম, তারপরে কি আছে, এ এন, এ এন, এ এন এর জন্য তো বসানোর মতো এখানে কিছু নাই, কিন্তু নিচে ঠিকই সেটা বানায় রাখা হয়েছে। খেয়াল করি, এন ইজ ইকুয়াল টু লেখা যায় এপি কস আলফা, এপি কস আলফা, এপি কস আলফা। আচ্ছা, এখানে আরেকটু পয়েন্ট, আরেকটু, এপি, এপি কোন বাহুটাকে বোঝাচ্ছি, এই বাহুটাকে, এটা হচ্ছে কি আমাদের এপি। আচ্ছা, সামান্তরিকের এই বাহুটা যেই জিনিস, এই বাহুটা কি একই জিনিস না, এই বাহুটা যা, এই বাহুটা তো তাই, তাহলে এটা মানে কিন্তু এটা, দুইটা বাহুতে একদম সেম টু সেম, একই দিকে ডিরেকশন করতেছে, আবার মানও দুইটা বাহুর একই রকম, তাহলে এই বাহুটা যে ভেক্টরকে নির্দেশ করবে, এই বাহুটা একই ভেক্টরকে নির্দেশ করবে, যার কারণে এপি যাকে নির্দেশ করবে ওবি তাকে নির্দেশ করবে। মানে এপি না লিখে আমি যদি ওবি লিখি তাতেও কোনো প্রবলেম নাই, আর ওবি না লিখে যদি আমি কিউ লিখি তাতেও কোনো প্রবলেম নাই। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আমি এখানে আমার কোন জায়গাতে, এই যে টু এন, এন এর জায়গায় আমরা কি লিখতে পারি, এপি, এপি বলতে আমি কি লিখবো, কিউ, কিউ কস আলফা। সো আশা করি বুঝতে পারছেন, না বুঝতে পারলে আবার রিপিট করতেছি, কোনো সমস্যা নেই, দরকার ভিডিওটা আরেকবার দেখতে পারেন। আমি যে কাজটা করতেছি এখানে একটু বিষয়টা জটিল, বাট বুঝে নিতে পারলে কোনো ব্যাপারই না। আবার বলতেছি, কিন্তু আমার এন মানে কি, এপি কস আলফা, এপি, এপি, এপি জিনিসটা কি, এপি জিনিসটা যে কথা, ওবি জিনিসটা সেম কথা, তাহলে এপির পরিবর্তে আমি ওবি লিখতে পারি, আবার ওবির পরিবর্তে আমি কিউ লিখতে পারি। দিন শেষে তার মানে এপির পরিবর্তে কিউ লেখা সম্ভব। তাহলে কিউ কস আলফা এটা আমার হচ্ছে এন এর মান, সেই এন এর মানটাই আমি এখানে বসাইলাম কিউ কস আলফা। ওকে, তারপরে কি আছে খেয়াল করি, এ এন স্কোয়ার প্লাস পি এন স্কোয়ার। ওয়েট, আর একটু বোঝার চেষ্টা করি, এ এন স্কোয়ার মানে এই ছোট ত্রিভুজের এ এন স্কোয়ার আর পি এন স্কোয়ার, কিছু কি বোঝা যাচ্ছে? এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের এ এন মানে ভূমির উপর স্কোয়ার, পি এন লম্বের উপর স্কোয়ার, সেটা কার সমান? অতিভুজের উপর স্কোয়ার। কারণ পিথাগোরাসের সূত্র কি বলে, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তার মানে আমি লিখতে পারি এ পি স্কোয়ার। আশা করি বুঝতে পারছি। তাহলে আমি এখানে এ এন স্কোয়ার প্লাস পি এন স্কোয়ার, এ এন স্কোয়ার প্লাস পি এন স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি এ পি স্কোয়ার। আচ্ছা, এখানে কি লিখতে পারি, এ পি স্কোয়ার, রাইট? এ পি স্কোয়ার কোনটা, এ পি, একটু আগেই তো দেখলাম এপি যা কথা ওবি তো সেম কথা, কারণ দুইটা তো সামান্তরিকের কি, এপি, এপি যেদিকে যাচ্ছে এপির মান যত, ওবিও সেদিকে যাচ্ছে, ওবির মানও তাই। তাহলে এপির পরিবর্তে আমি আবার এপি না লিখে লিখতে পারি কি এখানে ও বি স্কোয়ার।
আবার একই কাজ করতেছি। এখন ওবি কেন লিখবো? ওবির মান কত? কিউ। তাহলে ওবি না লিখে আমি চাইলে এখানে লিখতে পারি কিউ স্কোয়ার। সো এইটা হচ্ছে আমার ফাইনালি। আমি কিন্তু অনেক কিছু স্কিপ করতেছি, কথাগুলো একটু স্পষ্ট বলার চেষ্টা করতেছি যেন আপনি ধরতে পারেন বিষয়টা। আমি আবার রিমাইন্ড করতেছি, সমস্যা নাই, খেয়াল করি। তাহলে আমার এই লাইনটাকে এই লাইন বানানোর জন্য যে কাজগুলা করলাম সেটা যদি আপনি করতে পারেন তো ওকে, ভেক্টরের সামান্তরিক সূত্র আপনি পেরে যাচ্ছেন, কোনো সমস্যা হবে না। সো আশা করি এই লাইন থেকে এই লাইন বুঝতে পারছেন। আমি দরকার আরেকবার রিপিট করব সামনে যায়, টেনশনের কিছু নাই। তো তাহলে এই লাইনটা আমরা পাইলাম। এটা কি ছিল? ওপি স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার ছিল এটা, রাইট? ওপি কোনটা ছিল? ও পি, এই যে মাঝের কর্ণটা। তো এই মাঝের কর্ণটাকে যদি আমরা একটা ভেক্টর আর ভেক্টর দ্বারা নির্দেশ করি, লব্ধি ভেক্টর, মানে যেহেতু একটা ভেক্টর পি এদিকে, একটা ভেক্টর কিউ এদিকে গেছে, তাদের মাঝখান দিয়ে যে ভেক্টরটা গেল এই ভেক্টরটা হবে লব্ধি ভেক্টর। এই কথাটাই বলে সামান্তরিক সূত্র, ঠিক আছে? মাঝখানে এটা কি হবে? লব্ধি ভেক্টর। সেই এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করতেছি, ওপি। তাহলে ওপি কে আমি কি বলতে পারি? তাহলে আর স্কোয়ার ইকুয়াল এটা। তাহলে শুধু আর ইকুয়াল টু লিখলে কি হবে চিন্তা করি তো। শুধু আর যদি লিখি, এটা হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল এটা হয়েছে, তাহলে আর ইকুয়াল টু হবে রুট ওভার, এই পাশে যায় সেটা রুট হয়ে যাবে, মাঝখানে আমার থাকবে পি স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা প্লাস কিউ স্কোয়ার। তো এই যে অংশটা আমি শেষে পাইলাম, এটাই হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র থেকে লব্ধির মান নির্ণয়। এটা আমরা, আর ভেক্টরের সামান্তরিক সূত্রটা কি দিলাম তাহলে? যদি কোনো একটা বিন্দু থেকে দুইটা ভেক্টর দুই দিকে ক্রিয়া করে, একটা এদিকে গেল একটা এদিকে গেল, এবং তাদের মধ্যবর্তী কোণও দেওয়া আছে কত? আলফা। তাহলে তাদের যে লব্ধি ভেক্টর, সেই ভেক্টরটা কত হবে? এটা। সেই ভেক্টর হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার। সো আশা করি সামান্তরিক সূত্র যে কথাগুলো বলছে সে বিষয়টা আপনি বুঝতে পারছেন, এবং সামান্তরিক সূত্রের মাধ্যমে এখন থেকে আপনি লব্ধি ভেক্টরের মানটাও বের করতে পারবেন সামনে যে কোনো ম্যাথের ক্ষেত্রেও। সো পুরো বিষয়টা যদি কারো কোনো সমস্যা থাকে ভিডিওটা আবার দেখতে পারেন। আমি বেশ কিছু জায়গা আরেকবার ক্লিয়ার করার চেষ্টা করতেছি এক্সট্রা ভাবে, ঠিক আছে? খেয়াল করি আবার। আমি শুরুতে কোন কাজটা করছি? জাস্ট ওয়ান টাইম, শুরুতে কোন কাজটা করছি? একটা বিন্দু, ও বিন্দু থেকে একটা ভেক্টর পি ভেক্টর এদিকে ক্রিয়া করলো, কিউ ভেক্টর এদিকে চলে গেল, দুইটা ভেক্টর দুই দিকে। তাহলে তাদের যে লব্ধি ভেক্টরটা আছে সেটার জন্য এত কিছু, সেই মানটা বের করার জন্যই। তো আমরা কি করছি? এই দুইটা ভেক্টরকে কাজে লাগিয়ে আমরা একটা সামান্তরিক ড্র করছি, এবং এখানে বাহুটাকে বর্ধিত করে একটা লম্বও এঁকে ফেলছি, রাইট? তারপরে কি করছি? আমরা দেখলাম যে এখানে এই সামান্তরিকের এই যে সমকোণী ত্রিভুজটা আছে, এই সমকোণী ত্রিভুজে যদি পিথাগোরাসের সূত্র ফেলা যায়, অর্থাৎ ওপি স্কোয়ার, পিথাগোরাসের সূত্র অনুসারে ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওএন স্কোয়ার প্লাস পিএন স্কোয়ার। কেন? কারণ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। সো আশা করি বুঝতে পারছি। তারপরে কি করছি? খেয়াল করি, ওএন কোনটা? এখান থেকে এই পর্যন্ত, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে ওএ প্লাস এন, এই জিনিসটা আমরা পাচ্ছি। সেই কাজটা করছি, ওএ প্লাস এন স্কোয়ার প্লাস, তারপরে খেয়াল করি এখানে পিএন স্কোয়ার কই থেকে আসলো? এই যে ওএনটাকে ভাঙা এটা লিখছি, আর পিএনটাকে ভাঙাইলে পিএন স্কোয়ারটা তো ভাঙাবো না, সেটাকে সেভাবে রেখে দিছি। দেন তারপরে এটাকে যদি আমরা এ কনসিডার করি, এই অংশটাকে ধরে নিছি আমরা এটা এ, এই অংশটাকে ধরে নিছি বি, তাহলে কি হওয়া দরকার? এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওকে? এবং পিএন স্কোয়ারকে পিএন স্কোয়ারই রেখে দিছি। তো এই লাইন পর্যন্ত আসার পরে আমরা একটু স্টপ, একটু ব্রেক নিছি। ব্রেক নিয়ে কি করছি? আমরা এখন লক্ষ্য করছি এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে, এই ছোট সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে আমরা যদি অ্যাপ্লাই করি কজ আলফা ইজ ইকুয়াল টু কি হবে? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তো এই ছোট ত্রিভুজের ভূমি কি? এএন, ওই এনটা উপরে, নিচে কি থাকবে? অতিভুজ কি? এপি।
তো সেই জিনিসটা লিখছি। দেন এন ইজ ইকুয়াল টু তাহলে হয় কি এপি কস আলফা, মানে এপিটাকে এই পাশে পার করে দিলে হয়ে যাবে এপি কস আলফা। দেন তারপরে কি এপি, এপি নিয়ে একটা কাহিনী বলছি এখানে, যেহেতু এটা একটা সামান্তরিক, এপি বাহুটার দিক ও মান ওএ বাহুটার দিক ও মান একদম একই, যার কারণে এপির পরিবর্তে আমরা চাইলে ও বি, এপির পরিবর্তে আমরা চাইলে ও বি এটা আমরা বসাইতে পারি। যেহেতু ভেক্টরের ক্ষেত্রে দুইটা সেম টু সেম দেখা যাচ্ছে, তাহলে এপির পরিবর্তে ওবি বসাইতে পারি, আর ওবির পরিবর্তে কিউ বসাইতে পারি। এই কারণে আমরা এন এর মান এপি কজ আলফা না লিখে এন এর মানটা এখানে কি বসাইছি কিউ কজ আলফা। ঠিক আছে, তারপরে নেক্সট লাইন দেখি, খেয়াল করে এখানে আরেকটা জিনিস, এন স্কোয়ার প্লাস পিএন স্কোয়ার, এন স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস পিএন স্কোয়ার লম্ব স্কোয়ার ইকুয়াল টু কি হবে অতিভুজ স্কোয়ার মানে এপি স্কোয়ার। তো এপি, এপির পরিবর্তে আমি আবারও বললাম ওবি, ওবি মানে কি কিউ। তো ফাইনালি এন স্কোয়ার প্লাস পিএন স্কোয়ার মানে কিউ স্কোয়ার। এবং এইখানে যেহেতু ওপি স্কোয়ার ইকুয়াল টু এটা হয়েছে, তাহলে শুধু ওপি ইকুয়াল টু কি হওয়া দরকার রুট ওভার এটা, এটার উপর রুট চলে আসবে, আর ওপি মানে তো আর, রাইট। সো এভাবে আমি লিখছি। এটা হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র, আশা করি আপনারা বুঝতে পারছেন। তার বিবরণ কিভাবে লব্ধির মান নির্ণয় করা যায় সেই ফর্মুলাটাও আমরা দেখে ফেললাম। এরপরে আরো কিছু জিনিস দেখব, যেহেতু আমরা এই ফর্মুলাটা দেখছি, এখন লব্ধির যে কোণ সেই কোণটা নির্ণয় করা শিখবো আমরা এখন। ঠিক আছে, তো এইটুকু আশা করি আমরা বুঝতে পারছি। আমরা একটু কাজ করি, এখানে যে জিনিসটা আঁকাইছিলাম একটু দ্রুত এঁকে নেই আপনাদের সুবিধার্থে। আচ্ছা দুঃখিত, একটু খেয়াল করি আমরা এখানে। ওকে, এখানে আরো বেশ কিছু জিনিস বোঝার আছে। সো এবার একটু যদি খেয়াল করি, এখানে আপনাদের বেশ কিছু প্রশ্ন, অনেকগুলো প্রশ্নের সমাধান কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন আপনারা। আমি শেষে বিষয়টাকে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি যে কি কি প্রশ্ন কমন পাচ্ছেন আপনারা। ওকে, সো এটা ছিল আমাদের চিত্রতে। দেন আমরা আরো কিছু কাজ করছিলাম। আমরা কি কি কাজ করছিলাম, এখান থেকে একটা এইভাবে, আচ্ছা এটা আমার একটা ভেক্টর ছিল, এটা একটা ভেক্টর ছিল, এটাকে বলছিলাম কি ভেক্টর পি ভেক্টর, এটাকে কি বলছিলাম কিউ ভেক্টর। মাঝখানে যে লব্ধিটা হয়েছিল আর ভেক্টর, এটা ছিল আমার আর ভেক্টর। অতিরিক্ত কাজগুলো কি কি করছিলাম যদি একটু মনে করায় দেই, এখানে একটু বর্ধিত করছিলাম, উপর থেকে নিচে লম্ব টানছিলাম, তাই না। সো এখানে এই পুরা কোণটা ছিল আমার আলফা, এই কোণটা কত ছিল আলফা, রাইট। এবং নাম দিছিলাম, এটার ও দিছিলাম, এটার এ দিছিলাম, এটার কি দিছিলাম বি দিছিলাম, এটা দিছিলাম পি, এটা দিছিলাম এন, এ পর্যন্ত ছিল। এখন কথা হচ্ছে এখানে যদি লব্ধির দিকে তাকাই, খেয়াল করি, একটু খেয়াল করি, এখানে লব্ধি হচ্ছে আর, এই লব্ধিটা কত কোণে ক্রিয়া করে এমন যদি প্রশ্ন আসে যে লব্ধির কোণ নির্ণয় করো, লব্ধি নির্ণয় করার নিয়মটা আমরা একটু আগে শিখলাম। যদি কখনো বলে লব্ধির কোণটা নির্ণয় করো, তখন কি কাজ করব একটু খেয়াল করি। এই লব্ধিটা এখান থেকে এই দিকে গেছে, তাহলে বি এর সাপেক্ষে যদি চিন্তা করি, এটা কোণ হবে বি ভেক্টরের সাথে লব্ধির কোণ কোনটা এটা। আবার আমরা চাইলে বি ভেক্টরের সাথে না পি ভেক্টরের সাথে যদি আমরা চিন্তা করি, সরি এটা ছিল আমার কিউ, কিউ এর সাথে এটা কোণ ছিল, পি ভেক্টরের সাথে কোণ কোনটা হবে এই কোণটা। এখন যদি বলা হয় যে এই কোণটা নির্ণয় করো, তখন কিভাবে নির্ণয় করব? তখন কি ভয় পেয়ে যাব? না, ভয় পাওয়ার দরকার নাই, আমরা এটাও সব সলভ করতে পারবো। কিভাবে একটু খেয়াল করি, লব্ধির কোণ নির্ণয় করার জন্য, আচ্ছা টেন থিটা মানে কি? টেন থিটা বলতে কিন্তু লম্ব ডিভাইডেড বাই ভূমি, টেন থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি, এটা আশা করি সবার মনে আছে। তো আমি একটু লিখে দিচ্ছি, আমরা এটা হয়তো সবাই জানি যে টেন থিটা ইজ ইকুয়াল টু, আমাদের পূর্বে শিখা ছিল লম্ব ভাগ ভূমি, না হলে জেনে রাখেন টেন থিটাকে ভাঙাইলে লম্ব ভাগ ভূমি হয়। তো এখন যদি এখানে আবার এই ত্রিভুজটাকে নিয়ে চিন্তা করি, কোন ত্রিভুজটাকে, যেটা আমি এখন আঁকাচ্ছি এই ত্রিভুজটাকে নিয়ে চিন্তা করি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণটাকে বলা হবে সমকোণ, এই ত্রিভুজটার এই কোণটাকে বলা হবে সমকোণ।
তাহলে ওই ত্রিভুজে যদি এই জিনিসটা অ্যাপ্লাই করি টেন থিটা, খেয়াল করি টেন থিটা এটা হচ্ছে কি সমকোণ আর এটা হচ্ছে আমার কোণটা যেটাকে আমি থিটা বলতেছি। তাহলে টেন থিটা ইকুয়াল টু কি লেখা যায়? টেন থিটা ইকুয়াল টু লম্ব। এটা যদি কোণ হয় এই ত্রিভুজটা হলুদ ত্রিভুজের লম্ব হবে পিএন। লম্ব হবে কত? পিএন। এবং ভূমি কত হবে? ওএন। ভূমি হবে ওএন। টেন থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি, পিএন ভাগ ওএন। ওকে, এখন আসি আমরা। আচ্ছা ওএন, ওএন আমরা ওএন লিখার তো আমাদের কোনো দরকার নাই। আমরা ওএন কে ভাঙাই কিন্তু ও এ প্লাস এএন লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তাহলে পরের লাইনে আমি একটা কাজ করতেছি, টেন থিটা ইজ ইকুয়াল টু নিচে লিখতেছি ও এ প্লাস এএন। ওএন কে ভাঙালে কি হয়? ও এ প্লাস এএন, রাইট? ওকে। আর পিএন, পিএন কোনটা? আচ্ছা পিএন কে ভাঙানোর কোনো ওয়ে নাই, সো পিএনই রেখে দিলাম। ওকে ফাইন, এই পর্যন্ত রাখলাম। আবার আসি সেম প্রসেসে, একদম সেম স্ট্র্যাটেজিতে। এই ছোট্ট ত্রিভুজটার দিকে যদি তাকাই, আচ্ছা ওই ছোট্ট ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ এই কোণটার জন্য, তাই না? তো সেটার জন্য আচ্ছা আমি যদি সাইন আলফা অ্যাপ্লাই করি এখানে, যে আলফা এই কোণটার জন্য সাইন আলফা যদি অ্যাপ্লাই করি, সাইন আলফা মানে কি? লম্ব ভাগ অতিভুজ। তাহলে সাইন আলফা ইকুয়াল টু লম্ব মানে কত এখানে? পিএন, অতিভুজ কত আমাদের? এপি। এপি। তাহলে পিএন ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? পিএন ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে এপি সাইন আলফা, এপি সাইন আলফা। ওকে, ওই সেম জায়গায় যদি আমি কস আলফা অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে? কস আলফা অ্যাপ্লাই করলে হবে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এই ছোট ত্রিভুজটার জন্য ভূমি কত? এএন। এএন অতিভুজ কত আমাদের? আবারও এপি। এপি। তাহলে এএন ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে যদি একটু খেয়াল করি? এপি কস আলফা, তাই না? তাহলে পিএন এর একটা মান পাইলাম। যদি একটু খেয়াল করি এখানে ওই ছোট ত্রিভুজে সাইন আলফা আর কজ আলফা দুইটাই অ্যাপ্লাই করছি, তাহলে আমরা পিএন এর একটা মান পাচ্ছি, আবার এএন এর একটা মান পাচ্ছি। ওকে, এটা পিএন এর মান, একটা এন এর মান। এখন আসি কেন বের করলাম সেটার কারণ আমরা একটু পরে জানবো, জাস্ট বের করে রাখলাম। এখন আসি এখানে টেন থিটা ইকুয়াল উপরে লেখা আছে পিএন। তো পিএন এর মান তো আমরা অলরেডি বের করে ফেলছি, কত? এপি সাইন আলফা। তাহলে পিএন এর পরিবর্তে আমি লিখতে পারি এপি সাইন আলফা। আবার নিচে আছে ও এ, ও এ আছে, ও এ রাখলাম আপাতত, একটু পরে কাজ করব। আর এএন, এন এর মান কত? এপি কস আলফা। এপি কস আলফা। ওকে, নেক্সট লাইন এন্ড বলতে পারি যে আমাদের লাস্ট লাইন আমরা এবার দেখব। টেন থিটা, আমার উদ্দেশ্য কি? এই থিটার মানটা বের করা। থিটা কি? এ ভেক্টরের সাথে আমার লব্ধি যে কোণটা তৈরি করছে, লব্ধির কোণ নির্ণয় করতেছি। তাহলে থিটা, থিটাটাকে যদি মাত্র শুধু রাখি, টেনটা ওই পাশে চলে যায়, কি হয়ে যাবে? টেন ইকুয়ালের ওই পাশে চলে যায়, হয়ে যাবে টেন ইনভার্স। কি হবে? টেন ইনভার্স। দেন আসি এই পাশে কি আছে? এপি সাইন আলফা। এপি, এপি মানে কি? এই কিউ ভেক্টরই না? এই যে কিউ ভেক্টর, এটা যা এটা তাই। তাহলে এপির পরিবর্তে আমি লিখতে পারি কিউ সাইন আলফা। ওকে, আবার ও এ, ও এ মানে কি? পি ভেক্টর। তাহলে পি প্লাস এপি, এপি মানে কি দেখলাম? কিউ ভেক্টর, কিউ কস আলফা। এই হচ্ছে আমার ফর্মুলা কি বের করার? আমার লব্ধির কোণ। ঠিক আছে, এখানে সামান্তরিক সূত্র থেকে লব্ধির যে কোণ, সেই কোণ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে আমার থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। কিভাবে আসলো সেই বিবরণটা আমরা জেনে রাখলাম। এটা আলোচনামূলক প্রশ্নতে আসতে পারে, যদি পুরোপুরি বুঝে থাকেন একদম কমপ্লিটলি একটা বড় মার্ক গেইন করতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে। সো আশা করি আমাদের কিভাবে লব্ধি বের করা যায় সেটা আপনারা শিখতে পারছেন, লব্ধির যে কোণ নির্ণয় সেটাও বুঝতে পারছেন। এবার আমরা দেখব
লব্ধির সর্বোচ্চ মান নির্ণয় এবং লব্ধির সর্বনিম্ন মান নির্ণয় সেটা দেখব এবার আমরা। ঠিক আছে, তো খেয়াল করি, আমি এক কাজ করি, নতুন আরো একটা পেজ নিচ্ছি এখানে। এবার আমরা দেখব লব্ধির সর্বোচ্চ মান নির্ণয় করা এবং লব্ধির সর্বনিম্ন মান নির্ণয় করা। ওকে, আসি। এখন আমি যে কাজটা করতে পারি, একটু আগে যে সূত্রটা শিখছি সেই সূত্রটাকে ব্যবহার করতেছি। খেয়াল করি, এখানে সবার প্রথমে নির্ণয় করব লব্ধির সর্বোচ্চ মান। লব্ধির সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান। তো লব্ধির সর্বোচ্চ মান বের করাটা অনেক ইজি। কিভাবে একটু বোঝার চেষ্টা করি। আমরা লব্ধি নির্ণয়ের সূত্রটা তো একটু আগে শিখলাম, কি ছিল সেটা যদি একটু সুন্দরভাবে লিখে নেই। লব্ধি নির্ণয়ের যে সূত্রটা আমাদের, সেটা ছিল আর ইজ ইকুয়াল টু, এখনই আমরা শিখলাম, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। ওকে, 2pq cos আলফা, বা কিউ স্কোয়ারটা পরে লিখছিলাম, এখন 2pq cos আলফাটা পরে লিখলাম, একই কথা, এটা ফ্যাক্ট না। তো এটা হচ্ছে আমাদের লব্ধি নির্ণয়ের সূত্র। আমাদের কি বলছে, লব্ধির সর্বোচ্চ মান নির্ণয় করতে হবে। তো সর্বোচ্চ মানটা আমি তাহলে কিভাবে পাবো, একটু যদি চিন্তা করি। এই সমীকরণে এই যে cos আলফা আমরা দেখতে পাচ্ছি, এই যে cos আলফা আমরা দেখতেছি, এই cos আলফা এর মান যদি সর্বোচ্চ হয় তাহলে লব্ধির মানটাও হবে সর্বোচ্চ। এখন প্রশ্ন এটাই যে cos আলফা এই ত্রিকোণমিতিক অনুপাতের মান সর্বোচ্চ কত হতে পারে, সর্বনিম্ন কত হতে পারে, এগুলো আমাদের জানা থাকা লাগবে। তো এখানে বিষয়টা হচ্ছে, এটা ত্রিকোণমিতিক অনুপাত, সেটা cos আলফা হোক sin আলফা হোক যেটাই হোক না কেন, ত্রিকোণমিতিক অনুপাতের সর্বোচ্চ মান হতে পারে 1 আর সর্বনিম্ন মান হতে পারে -1। সর্বোচ্চ মান হবে, সর্বনিম্ন হবে -1, সর্বোচ্চ হবে 1, বাকি মানগুলো এদের মাঝখানেই থাকবে। তাহলে cos আলফা এই পুরাটার সর্বোচ্চ মান কত পসিবল, 1। এই মানটা যদি আমি বসাই তাহলে যে সমীকরণটা পাবো সেটাই হচ্ছে আমার লব্ধির সর্বোচ্চ মান। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সেই কাজটা আমি এখন ইজিলি করে নিচ্ছি। খেয়াল করি, তাহলে লব্ধির সর্বোচ্চ মান বের করব। এটা আমি এভাবে রাখলাম, এখানে আমার কি দিব, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখানে cos আলফার মান 1 লিখা যা কথা, না লিখা তাই কথা, তাহলে 2pq লিখলাম। ওকে, 2pq। তো এখন এটা দেখেও তো একটা সূত্রের মতো লাগতেছে। কোন সূত্র বলেন তো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অথবা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। কোন সূত্রের মতো, a প্লাস b হোল স্কোয়ারের যে সূত্রটা আছে সেই সূত্রের মতো লাগতেছে। তাহলে আমি এটাকে এভাবেও লিখতে পারি চাইলে, যে p প্লাস কিউ হোল স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, এখন রুট আর স্কোয়ার কেটে গেলে ফাইনালি কি থাকতেছে, পি প্লাস কিউ। তো এই যে মানটা পাইলাম পি প্লাস কিউ, এটা কার মান, লব্ধির সর্বোচ্চ মান। সর্বোচ্চ মান কেন, কারণ cos আলফার মান বসাইছি 1 হইতে পারে ত্রিকোণমিতিক অনুপাতের সর্বোচ্চ মান, সেই মান বসাইলে পাবো আমরা লব্ধির সর্বোচ্চ মান। তাহলে এখানে আমি এভাবেও বলতে পারি, এটা হচ্ছে আমার আর ম্যাক্স, লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে পি প্লাস কিউ। সো আশা করি বুঝতে পারছি কিভাবে লব্ধির সর্বোচ্চ মান বের করে। একইভাবে আমরা লব্ধির সর্বনিম্ন মান যেটা, সেটাও বের করতে পারি। তো খেয়াল করি সেটা কিভাবে করব। আমি তাহলে এই জায়গাটাতে জন্য একটা নতুন পেজ নিচ্ছি আবার। এবার আমি শিখব লব্ধির সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান। ওকে, ঠিক আছে, আমরা দেখিয়ে ফেলি এটা। তো আবার ফর্মুলাটা লিখে ফেলি। লব্ধি নির্ণয়ের ফর্মুলা কি ছিল, আর ইজ ইকুয়াল টু, দ্রুত লিখে ফেলি, কি ছিল, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2
পি কিউ কস আলফা, রাইট? এটা ছিল আমাদের লব্ধির সূত্র। তো সর্বনিম্ন মান কেমনে পাবো? যখন কজ আলফার মান হবে সর্বনিম্ন। সর্বনিম্ন কত হয়? -1 হয়। তো সেটা যদি এখন বসাই তাহলে আমার দাঁড়াচ্ছে আর মিন মানে লব্ধির সর্বোচ্চ মান ইকুয়াল টু কি দাঁড়াবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখানে প্লাস 2 পি কিউ কজ আলফার মান কত? -1। এই প্লাসে মাইনাসে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা আসবে আর মিনিমাম হচ্ছে কত? আমাদের আসবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার -2পি কিউ। আবার একটা ফর্মুলার মতো হয়ে গেল। কোন ফর্মুলা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab, মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলা সেটা চলে আসলো। তাহলে মানে আমি আর মিনিমাম মানে মিনিমাম লব্ধি হচ্ছে আমার লিখতে পারি পি মাইনাস কিউ হোল স্কোয়ার। আবার রুট আর স্কোয়ার যদি কাটা যায় তাহলে যে ফাইনাল লাইনটা আমরা পাবো আর মিনিমামের জন্য, আর মিনিমাম সেটা হবে কত হচ্ছে তাহলে? পি মাইনাস কিউ। সো দিস ইজ দ্য অ্যান্সার ফর মিনিমাম লব্ধি। ঠিক আছে, আমাদের যে মিনিমাম যে লব্ধিটা থাকতেছে বা লব্ধির সর্বনিম্ন মান সেটা আমরা এই ফর্মুলা থেকে বের করতে পারবো এবং এটা হচ্ছে তার প্রতিপাদন। তাহলে অনেক কিছু শিখলাম। কি কি শিখলাম আমরা? ভেক্টরের ত্রিভুজ সূত্র, ভেক্টরের সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র থেকে কিভাবে লব্ধির মানটা আমরা বের করলাম, তারপরে লব্ধির যে কোণ সে কোণটা কিভাবে বের করলাম, তারপরে শিখলাম যে লব্ধির সর্বোচ্চ মান কি হবে, লব্ধির সর্বনিম্ন মান কি হবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে আমরা এই রিলেটেড কিছু প্রবলেমও সলভ করব। সো আপনারা ভালোভাবে সবকিছু বুঝতে পারবেন। ওকে, সো নেক্সট ভিডিওতে সবার সাথে আবার দেখা হচ্ছে।